আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি ক্লাসে। আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড 2023 এর যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো আজকে আমরা সলভ করব। শুরুতেই দেখো আমরা 1 নাম্বার এমসিকিউটা সলভ করব। তোমাদের যাদের হাতে বোর্ড কোয়েশ্চেন রয়েছে তোমরা অবশ্যই এমসিকিউ গুলো আমার সাথে সলভ করতে বসে যাও। প্রথমে আমাদের 1 নাম্বার প্রশ্ন বলা হয়েছে সান কোম্পানির মোট সম্পদের পরিমাণ 8 লক্ষ টাকা, যার 4 ভাগের 1 অংশ চলতি সম্পদ। চলতি দায় 1 লক্ষ টাকা হলে কার্যকরী মূলধনের পরিমাণ কত? আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে কার্যকরী মূলধনের পরিমাণ কত। শুরুতে আমাদের চিন্তা হবে কার্যকরী মূলধনটা কি। কার্যকরী মূলধন হচ্ছে আমাদের চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলধনের সূত্র, চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তাহলে আমাদের কার্যকরী মূলধন নির্ণয় করার জন্য আমাদের থেকে দুইটা পয়েন্ট লাগবে, একটা হচ্ছে চলতি সম্পদ, একটা হচ্ছে চলতি দায়। এখন চলতি দায় তো আমাকে দিয়ে দেওয়া হয়েছে 1 লক্ষ টাকা, কিন্তু এই যে চলতি সম্পদ এটা আমাদের দিয়ে দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। দেখো মোট সম্পদের পরিমাণ বলা হয়েছে 8 লক্ষ টাকা, যার 4 ভাগের 1 অংশ চলতি সম্পদ। এই যে মোট সম্পদ যদি 8 লক্ষ টাকা হয়, 4 ভাগের 1 অংশ হচ্ছে চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ কত? তাহলে আমরা চলতি সম্পদটা নির্ণয় করি। 8 লক্ষ, এই যে 8 লক্ষ, তাহলে 8 লক্ষকে যদি আমি 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে চলতি সম্পদ। তাহলে এই যে আমি যদি 8 লক্ষকে ভাগ 4 করি তাহলে আমি 1 ভাগের টাকাটা পেয়ে যাব। 1 ভাগ 8 লক্ষকে 4 দিয়ে ভাগ করলে হয় আমাদের 2 লক্ষ টাকা। তাহলে আমরা চলতি সম্পদ পেয়ে গেলাম কত? 2 লক্ষ টাকা। এবং আমাদের চলতি দায় দিয়ে দেওয়া রয়েছে। আমরা এখন কার্যকরী মূলধন বের করব। চলতি সম্পদ 2 লক্ষ টাকা বিয়োগ চলতি দায় 1 লক্ষ টাকা। তাহলে আমাদের 2 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা বিয়োগ করলে আমাদের হয় 1 লক্ষ টাকা। আমাদের উত্তর হচ্ছে 1 লক্ষ টাকা। এই যে আমাদের 1 নাম্বার ক নাম্বারে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই আমাদের এমসিকিউটা সলভ করার জন্য আমাদের জানতে হবে আগে কার্যকরী মূলধনের সূত্রটা কি। কার্যকরী মূলধন সমান কি? কার্যকরী মূলধন সমান হচ্ছে চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। ক্লিয়ার? ওকে। এরপর আমাদের পরবর্তী এমসিকিউতে রয়েছে জনাব খানের কারবারের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ সমান। চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ সমান। দৈনন্দিন কারবার পরিচালনার জন্য তার কোন ধরনের সম্পদ বৃদ্ধি করতে হবে? দৈনন্দিন কারবারের জন্য তার চলতি সম্পদ বৃদ্ধি করতে হবে। যেমন চলতি সম্পদ আমাদের কি রয়েছে? হাতে নগদ রয়েছে। আর দৈনন্দিন ব্যবসাটা পরিচালনার জন্য আমার অবশ্যই নগদ অর্থ দরকার, কারণ অর্থ ছাড়া ব্যবসা পরিচালনা সম্ভব নয়। আর এই নগদ অর্থ কোথায় রয়েছে? আমাদের চলতি সম্পদে রয়েছে নগদ অর্থ। পরবর্তী এমসিকিউতে রয়েছে আমাদের অংশীদারি কারবারের অংশীদার কর্তৃক উত্তোলন হিসাবে সমাপনীজের স্থানান্তর করা হয়। অংশীদারি কারবার আমাদের যে অংশীদার ব্যবসায়ীর হিসাব যে অধ্যায়টা রয়েছে এই এমসিকিউটা সেখান থেকে এসেছে। তাহলে অংশীদারি কারবারে যে অংশীদার কর্তৃক উত্তোলন, ব্যবসা থেকে যখন অংশীদাররা উত্তোলন করে সেই উত্তোলন হিসাবে সমাপনীজের, দেখো বলা হয়েছে সমাপনীজের স্থানান্তর করা হয়। কোথায় স্থানান্তর করা হয়? উত্তোলন হিসাবে, মূলধন হিসাবে নাকি চলতি হিসাবে? এখানে আমাদের অপশন রয়েছে 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2, 3। তাহলে দেখো আমরা যখন অংশীদারি হিসাব তৈরি করি আমরা দুইটা হিসাব তৈরি করি, একটা হচ্ছে আমাদের মূলধন হিসাব আর একটা হচ্ছে চলতি হিসাব। আমরা কোনো উত্তোলন হিসাব তৈরি করি না। তাহলে অবশ্যই আমাদের উত্তোলন হিসাবে সমাপনীজের কোথায় স্থানান্তরিত হয়? মূলধন হিসাবে ও চলতি হিসাবে। তাহলে 2 ও 3, আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 2 ও 3। এরপর রয়েছে আমাদের 4 নাম্বার আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য কি? আমরা কেন আর্থিক বিবরণী বিশ্লেষণ করি? ব্যবসায়ের মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করার জন্য, ব্যবসায়ের দক্ষতা যাচাই করার জন্য নাকি ব্যবসায়ের সচ্ছলতা যাচাই করার জন্য? এটা সঠিক উত্তর হচ্ছে আমরা তিনটাই, ব্যবসায়ের মুনাফা অর্জন ক্ষমতা, ব্যবসায়ের দক্ষতা যাচাই এবং ব্যবসায়ের সচ্ছলতা যাচাই, তিনটাই আমরা যাচাই করি কিসের মাধ্যমে? আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। কারণ আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে আমাদের এখানের মধ্যে অনেকগুলো সূত্র রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ব্যবসায়ের চাইলে মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করতে পারি, দক্ষতা যাচাই করতে পারি, আবার সচ্ছলতা যাচাই করতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে কোন ধরনের শেয়ার হোল্ডারগণ কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে? দেখো এখানে আমাদের এই প্রশ্নটা আনসার করার জন্য জানতে হবে শেয়ার হোল্ডারদের প্রকারভেদ। শেয়ার হোল্ডারদের প্রকারভেদ সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের অনেক প্রকার শেয়ার হোল্ডার রয়েছে, এদের প্রকারভেদ সম্পর্কে জানলে আমি জানতে পারবো
কারা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে আর কারা অংশগ্রহণ করতে পারে না। যেমন দেখো এখানে রয়েছে আমাদের রাইট শেয়ার, বোনাস শেয়ার, সাধারণ শেয়ার নাকি অগ্রাধিকার শেয়ার। তাহলে এখানে আমাদের রাইট শেয়ার ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করতে পারে না, বোনাস শেয়ার অগ্রাধিকার ওরাও পারে না, অগ্রাধিকার শেয়ার হোল্ডার কোনো পারে না, শুধুমাত্র সাধারণ শেয়ারেই আমাদের কি করতে পারে, সাধারণ শেয়ার হোল্ডারগণই ব্যবসায়ে অংশগ্রহণ করতে পারে। তাহলে এই প্রশ্নটা আনসার করার জন্য আমাদের ওদের সম্পর্কে ধারণা থাকতে হবে, রাইট শেয়ার কি, বোনাস শেয়ার কি, অগ্রাধিকার শেয়ার কি। অর্থাৎ একটা এমসিকিউ সলভ করতে গিয়ে তুমি অন্যান্য ইনফরমেশন যখন কালেক্ট করতে পারবা তখন তুমি সর্বোচ্চ সুবিধাটা পাবা। এখন আসো আমি এখানে সাধারণ শেয়ার, বোনাস শেয়ার, রাইট শেয়ার নিয়ে ক্ষুদ্র আলোচনা করব, বেশি করব না। রাইট শেয়ার, রাইট শেয়ারের বাংলা হচ্ছে অধিকারযোগ্য শেয়ার, অধিকারযোগ্য শেয়ার। আচ্ছা এটা আমি মুছে দিই। রাইট শেয়ার মূলত কি সেটা আমি একটু বুঝিয়ে বললে আর ভালো করে বুঝবা। রাইট শেয়ার হচ্ছে আমাদের যে পুরাতন শেয়ার হোল্ডারগণ থাকে, আমাদের একটা কোম্পানি যখন শুরু হয়েছিল তখন শুরুর দিকে মনে করো 1 লক্ষ শেয়ার হোল্ডার ছিল, বর্তমানে 10 বছরও আমরা কোম্পানিটা পরিচালনা করছি। তাহলে যে আমাদের যে পুরাতন শেয়ার হোল্ডারগণ রয়েছে তাদের একটা অধিকার থাকবে, যখন আমরা আমাদের বাজারে শেয়ার ছাড়তে যাব নতুন শেয়ার হোল্ডার নেওয়ার আগে আমরা ওদের একটা অধিকার দিব, তোমরা চাইলে শেয়ারগুলো ক্রয় করতে পারো। তাহলে এটা একটা হচ্ছে রাইট, এটাকে বলা হয় রাইট শেয়ার বা বাংলায় বললে অধিকারযোগ্য শেয়ার। তারপরে হচ্ছে আমাদের বোনাস শেয়ার। বোনাস শেয়ার হচ্ছে টাকার পরিবর্তে যে শেয়ার দেওয়া হয়, অর্থাৎ আমি যদি আমার শেয়ার হোল্ডারদের মুনাফার টাকাটা না দিয়ে আমি তাদের কি দিই, টাকার পরিবর্তে শেয়ার দিচ্ছি। মনে করো আমাদের শেয়ার হোল্ডারগণ 1 লক্ষ টাকা করে মুনাফা পাচ্ছে, আমি নগদ অর্থ না দিয়ে তাদেরকে কি দিলাম, 1 লক্ষ টাকার সমপরিমাণ শেয়ার দিয়ে দিলাম, এটাকে বলা হয় বোনাস শেয়ার। তারপরে হচ্ছে আমাদের সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার যেটা হচ্ছে শেয়ারের মূল্য দ্বারা ক্রয় করে যে শেয়ারটা ক্রয় করা হয়। তারপরে হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার। আচ্ছা এই যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ অগ্রাধিকার পায় কিসের ক্ষেত্রে, মুনাফার ক্ষেত্রে অগ্রাধিকার পায়, অর্থাৎ এরা মুনাফা বন্টনের সময় সবার আগে অগ্রাধিকার পায়, ওরা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। আশা করি তোমরা 4টা শেয়ার হোল্ডারদের নিয়ে কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছো। এবং এর মধ্যে সাধারণ শেয়ারে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, ব্যবসায়ী কি করে, আমাদের শেয়ার ক্রয় করে মূলধন বিনিয়োগ করে। তবে সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এরা ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, এদের মধ্যে কেউ কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, মুনাফা পায় ক্ষতিও পায় কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। নেক্সট আমাদের রয়েছে নিচের উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমাদের 6 নং এবং 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে এই উদ্দীপকটা পড়ে। শাপলা লিমিটেড বছরের শুরুতে 5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে, উহার সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে আমি মেশিন ক্রয় করলাম কত টাকা, 5 লক্ষ টাকা, এবং এটা সংস্থাপন ব্যয় কত, 10,000 টাকা। সবসময় মনে রাখবা একটা মেশিন ক্রয় করার পর সংস্থাপন ব্যয়, মেশিনটা আনার পরিবহন খরচ, মেশিনটার তারপর স্থাপন করা চালু করা পর্যন্ত যত খরচ হয় সবগুলো মেশিনের খরচ হিসেবেই আমাদের ধরা হয়। যেমন এই যে এখানে মেশিনের আমার ক্রয় মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, মেশিনটা যদি আনার সময় একটা গাড়ি ভাড়া দিতে হয় সেটা পরিবহন ব্যয়টা মেশিনের মধ্যে যুক্ত হবে, সংস্থাপন করার জন্য সেটাও মেশিনের খরচের মধ্যে যুক্ত হবে। মোট মজুরির পরিমাণ 40,000 টাকা। এখানে বলা হচ্ছে মজুরির কথা, মজুরির পরিমাণ 40,000 টাকা। এই 40,000 টাকার ভিতর 10,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। মেশিনটির উপর 10% হারে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। আচ্ছা তাহলে আমাদের আগে মেশিনের মোট মূল্যটা বের করতে হবে, মেশিনের মোট মূল্যের উপরে আমরা অবচয় ধরতে পারবো। তাহলে মেশিনের সাথে সংস্থাপন ব্যয় যোগ হবে, কিন্তু এই মজুরি যোগ হবে না, মেশিনের সাথে মজুরি যোগ হবে না, মেশিনের সাথে সংস্থাপন ব্যয়, পরিবহন ব্যয় এবং মেশিনের অন্যান্য খরচ যেটা আছে শুল্ক, ব্যাট, চার্জ যুক্ত হবে, কিন্তু মজুরিটা আমাদের মেশিনের মধ্যে যুক্ত হবে না। তাহলে আমাদের মেশিনের মোট মূল্য পড়ছে কত, 5,10,000 টাকা। এখন আমাকে বলছে 10% অবচয় ধার্য করতে হবে। 5,10,000 উপর যদি আমি 10% অবচয় ধার্য করি, তোমরা যদি ক্যালকুলেটর করো তাও আমাদের আনসার আসবে কত, এই যে 5,10,000 উপর 10% মানে হচ্ছে আমাদের 51,000 টাকা। এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, ক্যালকুলেটর ছাড়াও করতে পারো। যে কোনো টাকার উপর 10% মানে একটা শূন্য বাদ, মনে রাখবা যে কোনো টাকার উপর 10% ধরা মানে একটা শূন্য বাদ। এই যে 5,10,000 একটা শূন্য বাদ দিলে আনসার হয় 51,000। তাহলে আমাদের আনসার কোথায় রয়েছে, এই যে 51,000 টাকা হচ্ছে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, আবার ক্যালকুলেটর ছাড়াও করা যাবে, আমি বলে দিলাম কিভাবে করতে হবে। এরপর বলেছে দেখো একই উদ্দীপকের প্রশ্ন, এটাও আমাদের আনসার করতে হবে। অবচয়ের হার যদি 15% হলে, একই উদ্দীপকটাই রয়েছে। এখন এর আগে আমাদের অবচয়ের হার ছিল কত, 10%। এখন আমাকে বলা হচ্ছে অবচয়ের হার
15%, অর্থাৎ 5% অবচয় বৃদ্ধি পেয়েছে। এর ফলে কি হবে? পরিচালন মুনাফা হ্রাস পেতে পারে, আয়কর কম পরিশোধ করতে হতে পারে, গোপন সঞ্চিতি সৃষ্টি হতে পারে। তাহলে দেখো আমাদের অবচয়টা কোথায় থাকে? অবচয়টা মূলত আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে থাকে। পরিচালন ব্যয়। এই যে থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো থাকে এগুলো কিন্তু খুব ভেবে চিন্তে আমাদের একদম বেসিক থেকে আলোচনা করতে হয়, না হলে তুমি এগুলো আনসার করতে পারবে না। আমি তো এখন এটা আনসার বলে দিতে পারি, এটার আনসার এটা হবে, কিন্তু আমাকে সেটা বুঝিয়ে দিতে হবে কেন এই আনসারটা হবে। তাহলে দেখো অবচয় কোথায় থাকে? আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে। তাহলে আমরা মোট মুনাফা, আমরা যখন আয় বিবরণী তৈরি করি, মোট মুনাফা থেকে যখন আমরা পরিচালন ব্যয় বাদ দিই তখন আমরা পাই কি? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে বুঝো। আমরা যখন আয় বিবরণী তৈরি করি প্রথমে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে পাই মোট মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাই পরিচালন মুনাফা। এই যে পরিচালন ব্যয়ের ভিতরে আমাদের অবচয়টা থাকে, পরিচালন ব্যয়ের ভিতরে আমাদের অবচয়টা রয়েছে। তাহলে এখন দেখো অবচয় যদি বৃদ্ধি পাই, অবচয় বেড়ে গেলে পরিচালন ব্যয় বেড়ে যাবে, আর পরিচালন ব্যয় বেড়ে গেলে আমাদের কি হবে? পরিচালন মুনাফাটা কমে যাবে। পরিচালন ব্যয় যত বাড়বে পরিচালন মুনাফা তত কমবে। তাহলে আমাদের এটা হবে পরিচালন মুনাফা হ্রাস পেত, এটা সঠিক। কারণ অবচয় আগে ছিল 10%, এখন অবচয় বেড়ে গিয়েছে, খরচ বেড়ে গিয়েছে 15%, পরিচালন মুনাফা হ্রাস পাবে। তারপর আয়কর কম পরিশোধ করতে হবে। আচ্ছা দেখো আমার যদি মুনাফা কম হয়ে যায়, আমাকে করো আয়কর মানে ট্যাক্সও কম দিতে হবে। আমার ইনকাম, আমার মুনাফা যত বেশি আমার ট্যাক্সও তত বেশি। আমার মুনাফা যত কম আমাকে আয়কর বা ট্যাক্সও তত কম দিতে হবে। তার মানে আমার মুনাফা যদি কমে যায়, মুনাফা যদি হ্রাস পায়, আমাকে আয়করও কম পরিশোধ করতে হবে। তার মানে এটাও সঠিক, এটাও সঠিক। গোপন সঞ্চিতি, এখানে তো কোনো প্রকার সঞ্চিতির কথাই আসছে না, কোনো গোপন সঞ্চিতির সৃষ্টি হবে না। তাহলে এটা বল, আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। আমাদের ক নাম্বারে হচ্ছে রাইট আনসার 1 ও 2। এই যে এইভাবে থিওরিটিক্যাল প্রশ্নগুলো কিন্তু তোমাকে বেসিক থেকে আনসার করতে হবে। এই যে বেসিকগুলো যদি তুমি না জানো তাহলে তুমি এটা আনসার করতে পারবে না। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন আমাদের 8 নং প্রশ্ন রয়েছে, অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? খুবই সহজ প্রশ্ন। সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে আমাদের 20 জন। দেখো সাধারণ অংশীদারি ব্যবসায়ী আমরা পুরোটা আলোচনা করি। সাধারণ অংশীদারি ব্যবসায়ী সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ 20 জন। এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ী সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। এখানে আমাকে বলা হয়েছে অংশীদারি ব্যবসায়ী মানে সাধারণ অংশীদারি ব্যবসায়ী, কিছু বলা না থাকলে সেটা সাধারণ অংশীদারি ব্যবসায়ী। এটার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে আমাদের আনসার কত? 20 জন। খুবই সহজ প্রশ্ন ছিল। আর সর্বনিম্ন বললে 2 জন। নেক্সট আমাদের রয়েছে চুক্তির অবর্তমানে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদের হার কত? চুক্তি, আমরা জানি কি অংশীদারি ব্যবসা গঠনের জন্য চুক্তি অবশ্যই দরকার হয়। চুক্তিটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, লিখিত নিবন্ধিত হতে পারে। এই চুক্তিতে সব লেখা থাকবে, কত পার্সেন্ট মুনাফা পাবে, কত পার্সেন্ট মুনাফা নিবে, কে কত মূলধন দিবে, কে কত মূলধনের সুদ নিবে, কে কত উত্তোলনের সুদ দিবে, সব কিছুই লেখা থাকবে। এখন চুক্তির অবর্তমানে মনে করো চুক্তিতে কিছু লেখা নেই এই সম্পর্কে, প্রদত্ত ঋণের উপর আমাদের কত পার্সেন্ট দিতে হবে? 6%। এটা হচ্ছে আমাদের যে অংশীদার আইন রয়েছে, অংশীদার আইন 1932 সালের আইনে বলা হয়েছে, যদি ঋণ সম্পর্কে বা ঋণের সুদ সম্পর্কে কোনো কিছু বলা না থাকে তাহলে অবশ্যই তোমাদের 6% করে সুদ দিতে হবে। আর যদি বলা থাকে 8%, যদি বলা থাকে 10%, তাহলে সেই অনুযায়ী দিতে হবে। যদি কিছুই বলা না থাকে তাহলে আমাদের কত পার্সেন্ট দিতে হবে? 6% দিতে হবে। এটা হচ্ছে ফিক্সড। ক্লিয়ার? দেখো পরবর্তী এমসিকিউ রয়েছে আমাদের, শেয়ার অবহার কোন ধরনের সম্পদ? শেয়ার অবহার, এটা অবশ্যই মাথায় রাখবা, শেয়ার অবহার হচ্ছে একটা অলিক সম্পদ। শেয়ার অবহার, তারপর প্রাথমিক খরচাবলী, এগুলাকে বলা হয় অলিক সম্পদ। অ্যাকাউন্টিং এ যে শুধু আমাদের ম্যাথ পড়ব সেটা না, আমাদের ম্যাথের পাশাপাশি কি পড়তে হবে? ম্যাথের পাশাপাশি কিন্তু আমাদের থিওরিটিক্যাল পার্টগুলো ভালো করে পড়তে হবে, না হলে আমরা এমসিকিউ গুলো আনসার করতে পারবো না। এখানে তুমি এমসিকিউ প্লাস ম্যাথ দুইটাই পাবা, দুইটাতেই তোমাদেরকে স্ট্রং হতে হবে। নেক্সট এমসিকিউ দেখো আমাদের, বোনাস শেয়ার ইস্যু করা হয়। আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি বোনাস শেয়ারটা কি, নগদ টাকার পরিবর্তে সেই সমপরিমাণ যে শেয়ারটা দেওয়া হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার। তাহলে বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? কাকে আমি বোনাস শেয়ার দিব? বর্তমান শেয়ার হোল্ডার,
ভবিষ্যৎ শেয়ার হোল্ডার নাকি নগদ লভ্যাংশের পরিবর্তে। তাহলে আমি বোনাস শেয়ার দিব অবশ্যই বর্তমান শেয়ার হোল্ডারদেরকে, এবং এটা নগদ টাকার পরিবর্তে, নগদ লভ্যাংশের পরিবর্তে দেওয়া হয়। ভবিষ্যৎ শেয়ার হোল্ডার, ভবিষ্যতে কে শেয়ার হোল্ডার আমার হবে না হবে আমি জানি না, আমি কি তাদেরকে কোনোদিন দিব বোনাস শেয়ার? অবশ্যই না। তাহলে বোনাস শেয়ার দিব বর্তমান শেয়ার হোল্ডারদেরকে এবং নগদ লভ্যাংশের পরিবর্তে। আমাদের আনসার হচ্ছে 1 ও 3, খ নাম্বার 1 ও 3। পরবর্তী আমাদের 12 নাম্বার এমসিকিউতে রয়েছে নিচের উদ্দীপকটি পরে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এটা একটা আমাদের বড় উদ্দীপক দিয়ে দেওয়া হয়েছে, একটু ভালো করে সবাই মনোযোগ দিবে। এটা একটা ম্যাথ, অংশীদারি ব্যবসায়ী থেকে একটা ম্যাথ দেওয়া হয়েছে। ক, খ ও গ যথাক্রমে 50,000 টাকা, 60,000 টাকা এবং 70,000 টাকা মূলধন নিয়ে মৌখিক চুক্তির মাধ্যমে একটি অংশীদারি কারবার শুরু করে। এই যে ক শুরুতে রয়েছে ক 50, খ 60,000 এবং গ 70,000। মূলধনের উপর 10% সুদ ধার্যের কথা চুক্তিতে থাকলেও ঋণের সুদ ও মুনাফা বন্টনের ব্যাপারে কিছুই বলা হয়নি। আমি এখনই বলেছি ঋণের উপর কিছু বলা না থাকলে কয় পার্সেন্ট? 6% সুদ ধরতে হবে। এবং মুনাফা বন্টনের ব্যাপারে কিছু বলা হয়নি। মুনাফা নিয়েও কিছু বলা না থাকলে মনে রাখবা অবশ্যই সমান মুনাফা পাই। মুনাফা নিয়ে কিছু বলা না থাকলে সবাই সমান মুনাফা পাবে। ক বছরের মাঝামাঝিতে ঋণ হিসেবে 30,000 টাকা কারবার আনয়ন করে। ক বছরের মাঝামাঝিতে, মনে রাখবা এই যে মাঝামাঝি ওয়ার্ডটা, ঋণ দে। বছরের শেষে কারবারের মুনাফা হয় 30,000 টাকা। আমাকে প্রশ্ন করেছে ক প্রদত্ত ঋণের সুদের পরিমাণ কত। এই যে ক আমাদের সুদ দিল, ঋণ দিল, সরি ক যে ঋণ দিল সেই ঋণের সুদের পরিমাণ কত। তাহলে দেখো আমাদের ক ঋণ দিয়েছে কত? 30,000 টাকা। এখন আমরা জানি ঋণের সুদ সম্পর্কে কিছু বলা না থাকলে আমরা কয় পার্সেন্ট সুদ ধরবো? 6% সুদ ধরবো। তাহলে এখানে কিছু বলা নেই, তাই আমরা 6% সুদ ধরবো। 6% সুদ ধরলে হয় আমাদের 1800 টাকা। 30,000 টাকা 6% হচ্ছে 1800 টাকা। এখন এখানে বলা হয়েছে মাঝামাঝিতে, মাঝামাঝিতে মানে বছরের মাঝখানে। তাহলে আমি কি পুরো বছরের সুদ ধরবো? না, আমরা বছরের মাঝামাঝিতে মানে 6 মাসের সুদ ধরবো, অর্থাৎ অর্ধেক। তাহলে 1 বছরের সুদ যদি 1800 টাকা হয়, অর্ধেক বছরের সুদ কত? 2 দিয়ে ভাগ করলে আনসার হয় 900 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? 900 টাকা। বুঝতে পেরেছো? আমাদের এই যে বেসিক জিনিসগুলো জানতে হবে। ঋণের সুদ বলা না থাকলে 6% ধরতে হবে, এবং মুনাফা কিছু বলা না থাকলে আমাদের কি বলতে হবে? সমান ধরতে হবে। এরপর আমাকে 13 নং প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে একই উদ্দীপক গ এর মুনাফার পরিমাণ কত। এখন আমাকে মুনাফা বের করতে হবে। এখন মুনাফা বের করার জন্য কিন্তু আমাদের পুরো অঙ্কটা করতে হবে, কিন্তু এমসিকিউ তো আমাদের অত সময় নেই, আমাদের শর্টকাটেই ম্যাথটা করতে হবে। আমি এখন গ এর মুনাফা বের করব। আমাকে বলে দেওয়া হচ্ছে গ এর মুনাফা, গ এর মুনাফা। এখন আমরা জানি কি তিনজনের মুনাফা হচ্ছে কি সমান, যেহেতু কিছু বলা নেই তাই তারা সমানভাবে মুনাফা বের করবে। এখন আমরা মুনাফা কিভাবে বের করব? আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে কিন্তু আমাদের মুনাফা পাওয়া যায়। প্রথমে দেখো আমাদের কারবারের মুনাফা হচ্ছে 30,000 টাকা। আমরা খুব শর্টকাট অঙ্কটা করব। তাহলে 30,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা। এখন আমি কি বলেছি? মুনাফা থেকে আমরা ব্যয়গুলো বাদ দিব। ব্যয়, মুনাফা থেকে ব্যয় কি কি রয়েছে দেখো। মূলধনের উপর 10% সুদ দিতে হবে। সুদ কিন্তু প্রতিষ্ঠানে দেয়। কাকে দেয়? অংশীদারদের দেয়। তাহলে 5,000 টাকার 10% হচ্ছে আমাদের কত? 5,000 টাকা। 50,000 টাকার 10% হচ্ছে 5,000 টাকা। খ হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকার 10% সুদ দিলে হবে 6,000 টাকা, এবং 70,000 টাকার 10% হচ্ছে 7,000 টাকা। তাহলে টোটাল আমাদের 18,000 টাকা হচ্ছে আমাদের মূলধনের সুদ দিতে হবে। এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে 18,000 টাকা হচ্ছে আমাদের ব্যয়। তাছাড়া আবার এই যে ক যে ঋণ দিয়েছে, আমরা ঋণের সুদটা হিসাব করেছি এর আগে। ঋণের সুদ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য ব্যয় 900 টাকা। তাহলে এখন আমাদের আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে আমাদের থাকে 11,100 টাকা। আমাদের হাতে থাকে কত? 11,100 টাকা। এই 11,100 টাকা মানুষ রয়েছে কয়জন? ক খ গ 3 জন। 3 জনের সমান মুনাফা হবে। তার মানে এই মুনাফাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, 11,100 কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, আমি আমার আনসার পেয়ে যাব। আমাদের আনসার হচ্ছে কত টাকা? 3,700 টাকা। তোমরা যদি 11,100 কে 3 দিয়ে ভাগ করো, তোমাদের উত্তর পাবা কত? 3,700 টাকা। আমাদের সঠিক উত্তর হচ্ছে 3,700। তাহলে যেহেতু আমাদের এমসিকিউতে সময় কম, অঙ্কটা এভাবে করতে হবে শর্টকাটে। আমাদের বেশি বড় পরিসরে করার সময় কিন্তু নেই। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে আমাদের 14 নাম্বার, কোম্পানি আইন অনুযায়ী অবহারের সর্বোচ্চ হার কত। এখন অনেকেই চিনে না অবহার কি, অধিহার কি, সমহার কি। আমি তিনটা এখন বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের এমসিকিউ সলভের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি শুধু
এই উত্তরটা দেখে আনসার কি হবে সেটা বলে দিলে হবে না, আমাকে বুঝতে হবে অবহারটা কি, কোম্পানি আইন কত সালের, কোম্পানি আইনে কি কি বলা হয়েছে, সবগুলো সম্পর্কে আমাকে বিস্তারিত জানতে হবে। এবং একটা এমসিকিউ সলভ করতে গিয়ে যতটুকু শেখা যায় ততটুকু আমাদের শিখতে হবে। দেখো একটা প্রথম আমাদের রয়েছে অধিহার, অধিহার, তারপর রয়েছে আমাদের অবহার, তারপর রয়েছে আমাদের সমহার। আমি যদি তোমাকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই, আমি একটা শেয়ার বিক্রি করব কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। আমি আমার কোম্পানির শেয়ার বিক্রি করব 100 টাকা দিয়ে। এখন যদি আমি চাই এটার আসল মূল্য 100 টাকা, কিন্তু আমি বিক্রি করতে চাচ্ছি কত, 110 টাকা দিয়ে, তার মানে আমি 10 টাকা বেশি নিচ্ছি, এটার নাম হচ্ছে অধিহার। বেশি নিলে সেটা হচ্ছে অধিহার। অবহার, অবহার হচ্ছে আমি যদি কম নিই, আমার শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা, আমি যদি বিক্রি করি 90 টাকা দিয়ে, তাহলে আমি এটা কম নিচ্ছি, এটার নাম হচ্ছে অবহার, কম নিলে অবহার। সমহার, সমহার মানে শেয়ারের মূল্য 100, আমি বিক্রি করতেছি 100, এটার নাম হচ্ছে সমহার। তাহলে আশা করি বোঝা গেছে অধিহার মানে বেশি নিবে, অবহার মানে কম, সমহার মানে 100। এখন আমি অবহার সর্বোচ্চ কত কম নিতে পারবো, এটা কোম্পানি আইনে বলে দেওয়া হয়েছে 10%। 10% কম তুমি নিতে পারবে না, এটা কোম্পানি আইন আমাদের 1994 সালের কোম্পানি আইনে বলা হয়েছে। অবহারের সর্বোচ্চ হার হচ্ছে কত, 10%। তাহলে আমাদের সঠিক উত্তর 10%। ক্লিয়ার? তাহলে আমরা এই এমসিকিউ থেকে অধিহার কি, অবহার কি, সমহার কি এবং কোম্পানি আইন সম্পর্কে জেনে নিলাম। দেখো পরবর্তী এমসিকিউ তো রয়েছে আমাদের প্রারম্ভিক মজুদ 20,000 টাকা, সমাপনী মজুদ 30,000 টাকা এবং বিক্রয় 5 লক্ষ টাকা হলো মুনাফা, ক্রয় মূল্যের 25%। বিক্রয়যোগ্য পণ্যের মূল্য কত, এটা আমরা শর্টকাটে সলভ করতে পারবো। বিক্রয়যোগ্য মূল্য কেমনে বের করে, এটার একটা ছোট ফর্মুলা আছে, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় যোগ প্রারম্ভিক মজুদ। এটা হচ্ছে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র হিসেবে বলতে পারি, বিক্রিত পণ্যের ব্যয় যোগ প্রারম্ভিক মজুদ। তাহলে এখন আমাকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় লাগবে, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ লাগবে। প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 20,000, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় আমার জানা নেই, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে আবার। এখন বিক্রিত পণ্যের ব্যয় কোথায় থাকে দেখো, বিক্রয়, অঙ্কটা একটু বড় সেজন্য আমাদের এভাবে করতে হবে, বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান মোট মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয় থাকে এখানে, এখান থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে নিতে হবে। বিক্রয়, আমাদের বিক্রয় দেওয়া রয়েছে কত, 5 লক্ষ টাকা, আমি এখানে লিখলাম 5 লক্ষ টাকা। এরপর আমাদের মোট মুনাফা রয়েছে কত, মুনাফা ক্রয় মূল্যের 25%, এখানে আবার মুনাফাও বের করতে হবে। আমাকে দেওয়া রয়েছে বিক্রয়, কিন্তু দিয়েছে মুনাফা ক্রয় মূল্যের 25%, দিয়েছে বিক্রয় মূল্য কিন্তু মুনাফা বলছে ক্রয় মূল্যের উপর, তাহলে এখানে আমাদের এটারও কাজ করতে হবে। আমরা জানি বিক্রয় ক্রয় মূল্যের উপর দিয়েছে, কিন্তু আমাদের ধরতে হবে বিক্রয় মূল্যের উপর, তাহলে আমাকে এটা ট্রান্সফার করতে হবে। ক্রয় মূল্য মানে হচ্ছে যোগ প্রক্রিয়া, তাহলে এটা যদি আমি বিক্রয় মূল্যের উপর নিয়ে যাই, 25 100 যোগ 25 গুণ 100, তাহলে আমি এটা পাবো 20%। অর্থাৎ বিক্রয় মূল্যের উপর আমি কি বের করব, 20% বের করব। তাহলে 5 লক্ষ টাকার 20% হচ্ছে কত, আমাদের 1 লক্ষ টাকা। তাহলে মোট মুনাফা হচ্ছে কত টাকা, 1 লক্ষ টাকা। দেখো অঙ্কটা কিন্তু অনেক বড়, আমাদের এভাবে বের করতে হবে। তাহলে 5 লক্ষ আর 1 লক্ষ মাঝখানে গ্যাপ কত, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম এভাবে। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের কত, 4 লক্ষ। প্রারম্ভিক মজুদ কত দেওয়া রয়েছে, 20,000 টাকা। তাহলে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, 4,20,000 টাকা। ক্লিয়ার? আমাদের উত্তর কত হবে, সঠিক উত্তর হচ্ছে 4,20,000 টাকা। আমি জানি এই ম্যাথটা তোমাদের অনেকেরই কঠিন লেগেছে, এখানে কিন্তু অনেক কাজ একটু বেশি, অনেক ঘোরানো পেঁচানো রয়েছে। প্রথম আমাকে এটা জানতে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমান বিক্রিত পণ্যের ব্যয় যোগ প্রারম্ভিক মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে এখান থেকে, আবার এখানে মুনাফাতে ঝামেলা আছে, আমাকে মুনাফাও বের করতে হয়েছে, তার মানে অনেক কাজ করতে হয়েছে এটার উপর। তোমরা বারবার প্র্যাকটিস করলে কিন্তু পেরে যাবা। সঠিক উত্তর হচ্ছে 4,20,000 টাকা। এর পরবর্তী প্রশ্নে আমরা যদি দেখি আমাদের 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি মজুদ পণ্যের অন্তর্ভুক্ত নয়, বিক্রিত পণ্য, ক্রয়কৃত পণ্য, চালানি কারবারে প্রেরিত পণ্য নাকি অসমাপ্ত তৈরি পণ্য। অর্থাৎ কোনটা আমাদের মজুদ পণ্যের অন্তর্ভুক্ত নয়, মজুদ পণ্য। আচ্ছা তুমি দেখো তো, ক্রয়কৃত পণ্য, আমি কোনো পণ্য ক্রয় করলাম এবং সেই পণ্যগুলো আমার মজুদ রয়েছে, তাহলে অবশ্যই এটা মজুদের অন্তর্ভুক্ত। তারপর রয়েছে চালানি কারবারে প্রেরিত পণ্য,
কোনো জ্বালানি কারবার আমি পণ্যটা প্রেরণ করলাম, পণ্যটা এখন আমি বিক্রয় করিনি, তার মানে সেটা এখন আমার মজুদে অন্তর্ভুক্ত হবে। এরপরে হচ্ছে অসমাপ্ত তৈরি পণ্য, কোনো পণ্য এখনো পুরোপুরি তৈরি হয়নি, এখনো সেটা প্রসেসিং এ রয়েছে, তাহলে সেটাও আমার মজুদের অন্তর্ভুক্ত। কিন্তু আমাকে প্রশ্ন করে যে কোনটি মজুদের অন্তর্ভুক্ত নয়, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মজুদের অন্তর্ভুক্ত। কিন্তু বিক্রিত পণ্য, বিক্রিত পণ্য কি আমার মজুদ অন্তর্ভুক্ত? আমি একটা পণ্য বিক্রি করে ফেললাম, সেটার পরিবর্তে আমি নগদ টাকা নিয়ে নিলাম, তাহলে পণ্যটা আলটিমেটলি আমার মজুদ থেকে কমে গিয়েছে, তাই বিক্রিত পণ্য মজুদ পণ্যের অন্তর্ভুক্ত নয়। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে আমাদের 17 নম্বর কোয়েশ্চন। এখানে বলা হয়েছে কোম্পানির শেয়ার মূলধনকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? কোম্পানির শেয়ার মূলধন 7, 4, 3 নাকি 2? সঠিক উত্তর হচ্ছে আমাদের 4 নাম্বার। এখন কোম্পানির শেয়ার মূলধনকে 4 ভাগে ভাগ করা হয়, সেই 4 ভাগগুলোর নাম কিন্তু আমাদের জানতে হবে, তাহলে সবাই অবশ্যই খাতা লিখে নাও। প্রথমটা হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন। এরপর হচ্ছে আমাদের ইস্যুকৃত মূলধন, তারপর আমাদের রয়েছে বিলিখিত মূলধন। ইস্যুকৃত বা বিলিখিতকে তোমরা একই বলতে পারবা, আচ্ছা আমি দুইটাকে একই ধরে নিলাম। তারপর হচ্ছে আদায়কৃত, আদায়কৃত মূলধন। তাহলে এই দুটো যদি আমাদের এক হয়, তারপর হচ্ছে আমাদের তলবকৃত মূলধন, এটা সবচেয়ে উপরে লিখছি আমি, তলবকৃত মূলধন, তলবকৃত মূলধন। তাহলে আমাদের কোম্পানির শেয়ার মূলধনকে কয় ভাগে ভাগ করা যায়? কোম্পানির শেয়ার মূলধনকে 4 ভাগে ভাগ করা যায়। এই যে এটা হচ্ছে তলবকৃত মূলধন, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত আর বিলিখিত হচ্ছে একটা, আর এবং 4 নম্বর হচ্ছে আমাদের আদায়কৃত মূলধন। এই 4টা মূলধনকে আমাদের কি করা হয়? ভাগ করা হয়। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে 4। নেক্সট কোয়েশ্চন আমাদের নিচের উদ্দীপকটি পড়ে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, স্টার কোম্পানি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে নিবন্ধিত হলো, কোম্পানি 8% অবহারে 80% শেয়ার ইস্যু করলো, কোম্পানির ইস্যুকৃত মূলধনের পরিমাণ কত? আচ্ছা, প্রতিটা শেয়ারের দাম কত টাকা? প্রতিটা শেয়ারের দাম হচ্ছে আমাদের 10 টাকা করে। আমাকে জানতে চাই যে ইস্যুকৃত মূলধনের পরিমাণ কত। এই প্রশ্নের একটা ট্রিক্স হচ্ছে, তোমরা সবসময় যখন ইস্যুকৃত মূলধন বলো, অনুমোদিত মূলধন বা তলবকৃত বা বিলিখিত মূলধন, সবসময় মূলধন হিসাব করার সময় মূল টাকার উপর হিসাব করবা। আমাদের মূল টাকা হচ্ছে কত? 10 টাকা। এখানে আমাদের অবহার দিক, অধিহার দিক আমাদের দরকার নেই, আমরা সবসময় মূলধনের হিসাব করার সময় মূল টাকা দিয়ে হিসাব করব। তাহলে আমার শেয়ারের মূল টাকা হচ্ছে কত? 10 টাকা একটা, এবং 1 লক্ষ শেয়ারে নিবন্ধিত, কিন্তু কোম্পানি ইস্যু করলো কত পার্সেন্ট? 80%। 1 লক্ষ শেয়ারের 80% কত? 1 লক্ষ শেয়ারের 80% গুণ 80%, তাহলে 1 লক্ষ শেয়ারের 80% হচ্ছে আমাদের 80,000 শেয়ার, 80,000 শেয়ার। তাহলে আমি যদি 10 টাকা করে 80,000 শেয়ারকে গুণ করি, আমার সঠিক উত্তর আসবে কত হাজার? আমাদের সঠিক উত্তর আসবে হচ্ছে 8 লক্ষ টাকা। এই প্রশ্নের আমাদের ট্রিক্স হচ্ছে এটাই যে আমাদের সবসময় ইস্যুকৃত মূলধন হোক, বিলিখিত মূলধন বা অনুমোদিত মূলধন, যে কোনো মূলধনের হিসাব করার সময় আমাদের মূল টাকা, এই যে শেয়ারের মূল টাকাটা রয়েছে, মূল টাকা দিয়ে হিসাব করতে হবে 10 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত টাকা? 8 লক্ষ টাকা। আমাদের গ নাম্বার হচ্ছে রাইট আনসার। তারপর আমাকে বলা হয়েছে কোম্পানির শেয়ার অবহারের পরিমাণ কত। এখন আমাকে অবহারের পরিমাণ বের করতে হয়েছে। আচ্ছা, একটা শেয়ারের দাম কত? 10 টাকা করে। আমি অবহার দিলাম কত পার্সেন্ট? 8%। তার মানে 10 টাকার 8%। 10 টাকার 8% হচ্ছে কত টাকা? আমাদের 0.8 টাকা। 10 টাকার 8% মানে হচ্ছে 0.8 টাকা। আচ্ছা, তাহলে আমার প্রতিটা শেয়ারের অবহার কত? 0.8 টাকা। এখন 0.8 কে আমি যতগুলো শেয়ার ইস্যু করেছি, সেই শেয়ার ইস্যু যেগুলো করেছি সেগুলো দিয়ে গুণ করব। আমি কিন্তু 80% শেয়ার ইস্যু করলাম, তাহলে 1 লক্ষের 80% হচ্ছে আমাদের 80,000 শেয়ার। আমরা যদি 0.8 কে 80,000 দিয়ে গুণ করি, তাহলে আমাদের সঠিক উত্তর আসবে কত? 64,000 টাকা। 64,000 টাকা। এবং আমাদের সঠিক উত্তর হচ্ছে, আচ্ছা আমরা একটু ক্যালকুলেটর করে দেখি, 0.8 গুণ 80,000, 64,000 টাকা। ইয়েস, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 64,000 টাকা। অবশ্যই তোমরা ক্যালকুলেটর করবা, কারণ এখানে দেখো অনেক সময় দুটো অপশনের কি থাকে?
6,464,000, একটা শূন্য কম হয়ে গেলে আমাদের কিন্তু আনসার ভুল হয়ে যাবে। তাই সবসময় তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, যেহেতু ক্যালকুলেটর আমাদের জন্য রয়েছে। অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে না, কিন্তু আমরা এইচএসসিতে ইউজ করতে পারবো। এর পরবর্তীতে রয়েছে দেখো 20 নম্বর, আমাদের মিলে দেওয়া আছে 4/3। এই যে এটা হচ্ছে 4/3, নিচে 4 উপরে 3, 4/3 অংশের টাকা হচ্ছে 45,000 টাকা। বকেয়া ভাড়ার পরিমাণ কত? আচ্ছা দেখো, আমার টোটাল ভাড়া হচ্ছে কত? 4 ভাগ। আমার টোটাল ভাড়া হচ্ছে 4 ভাগ, কিন্তু আমি দিয়েছি কত? 3 ভাগ। 3 ভাগের মূল্য কত? 45,000 টাকা। তাহলে আমাকে 1 ভাগের মূল্য বের করতে হবে। তাহলে 3 ভাগের মূল্য যদি 45,000 টাকা হয়, আমি এখন 1 ভাগের টাকা বের করব। 1 ভাগের টাকা হচ্ছে আমাদের 15,000 টাকা। তাহলে আমার থেকে টোটাল ভাড়া কত? 4 ভাগ। 15,000কে এখন আমাকে কি করতে হবে? 15,000 আমার টোটাল ভাড়া কত? 4 ভাগ, 4 15 60,000 টাকা। তাহলে আমার টোটাল ভাড়া হচ্ছে 60,000 টাকা, কিন্তু আমি ওকে টাকা দিলাম কত? 45,000 টাকা। তার মানে আমি ওকে কত টাকা দিইনি? বকেয়া রয়েছে কত টাকা? 15,000 টাকা। আমাদের সঠিক উত্তর হচ্ছে 15,000 টাকা। সবসময় এটা খেয়াল রাখবা, 4 ভাগের 3 ভাগ 45,000 টাকা, মানে এখানে আমাদের 3 ভাগের টাকা দেওয়া রয়েছে 45,000 টাকা, কিন্তু আমার টোটাল ভাড়া কত টাকা? 60,000 টাকা। আমি দিয়েছি 45,000, বকেয়া রয়েছে 15,000 টাকা। নিচের উদ্দীপক পড়ে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে আমাদের ফিফো এবং লিফোর যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে প্রশ্নটা করা হয়েছে। জনাব আলতাফ মাহমুদের মালপতিয়ান হতে নিম্নোক্ত তথ্যগুলি পাওয়া গেল। 2023 জানুয়ারি 1, প্রারম্ভিক উদ্দীপ্ত 500 একক, প্রতি একক 20 টাকা মূল্যের। জানুয়ারি 10 তারিখ ক্রয় 300 একক, আমার হাতে 500 একক ছিল, আমি আবার ক্রয় করলাম 300 একক, কত টাকা করে? 22 টাকা করে। এখন বলেছে দেখো 15 তারিখে ইস্যু করলো 600 একক, ইস্যুকৃত মালের মূল্য ফিফো পদ্ধতিতে কত টাকা? ফিফোর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফোর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট আউট। তাহলে আগের পণ্য আমরা কি করবো? আগে বিক্রি করে দিব। তাহলে আমি বিক্রি করলাম কত? 600 একক। আচ্ছা, প্রথমেই দেখো আগে আমার হাতে কতটুকু রয়েছে? 500 একক রয়েছে। তার মানে আগে আমি 500 একক গুলো হিসাব করব, তারপর আমার আর কত একক লাগবে? আর 100 একক লাগবে, আমি এখান থেকে 100 একক বিক্রি করব। আচ্ছা, আমি টোটাল বিক্রি করলাম 600 একক, এখান থেকে প্রথমে 500 একক যেগুলো আছে সেগুলো সব বিক্রি করে দিলাম। 500 গুণ প্রতি একক 20 টাকা করে, তাহলে এখানে হচ্ছে আমাদের 10,000 টাকা। তারপর দেখো আমার আর লাগতেছে কত? 100 একক। 500 একক আমি দিয়ে দিলাম, আমার আর 100 একক লাগবে। তাহলে 100 একক আমি এখান থেকে নিব, এই যে জানুয়ারি 10 তারিখের 100 গুণ এই যে এটা হচ্ছে 22 টাকা ধরে, ঠিক আছে? এখানে আমার হবে 2,200 টাকা। তাহলে এখন আমার টোটাল কত টাকা হচ্ছে দেখো তো, এই দুটো যদি আমি যোগ করি 12,200 টাকা। তাহলে আমার ইস্যুকৃত মালের মূল্য কত? ইস্যুকৃত মালের মূল্য হচ্ছে 12,200 টাকা, আমাদের ক নাম্বার আনসার। তোমাদের কিন্তু ক্যালকুলেশনগুলো একটু ভালো করে বুঝতে হবে। প্রশ্ন সবসময় ঠান্ডা মাথায় আমাদের এমসিকিউ প্রশ্নগুলো পড়তে হবে এবং শর্টকাটে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে, কারণ একটু করে যদি ভুল হয়ে যায় তোমার একটা না 2টা প্রশ্ন ভুল হয়ে যাবে। এরকম উদ্দীপক থেকে কিন্তু 2টা করে প্রশ্ন করা হয়। দেখো এরপরে বলা হয়েছে মালের বাজার মূল্য ক্রমাগত হ্রাস পেতে থাকায় জনাব আলতাফ মাহমুদ ফিফো পদ্ধতি অনুসরণ করে থাকেন। এক্ষেত্রে বারযুক্ত গড় পদ্ধতি অনুসরণ করা হলে, আচ্ছা উনি প্রথমে ব্যবহার করতো কি? ফিফো পদ্ধতি। এখন কি ব্যবহার করছেন? এখন ব্যবহার করছে ভারযুক্ত গড় পদ্ধতি। তাহলে তোমাদের আইডিয়া থাকতে হবে ফিফো পদ্ধতি কোনটা, লিফো পদ্ধতি কোনটা, ভারযুক্ত গড় পদ্ধতি কোনটা। 3টা পদ্ধতি সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। তাহলে আগে ইউজ করতো ফিফো, এখন ইউজ করছে কি? ভারযুক্ত গড় পদ্ধতি। এটা ব্যবহার করলে কি হবে? নিট মুনাফা অধিক দেখানো হবে, নাকি রক্ষণশীলতা মতবাদ অমান্য করা হবে, নাকি ক্রয় মূল্য ধারণা অমান্য করা হবে? আমাদের সঠিক উত্তর কি? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে নিট মুনাফা অধিক দেখানো হবে এবং রক্ষণশীলতা মতবাদ অমান্য করা হবে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, কারণ এখানে আমাদের ক্রয় মূল্য ধারণার কোনো আমাদের দরকার নেই। এই ক্ষেত্রে এই প্রশ্ন আনসার করার জন্য তোমাদের কিন্তু হিসাব বিজ্ঞানের যে নীতিমালা অধ্যায়টা রয়েছে সেটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, না হলে তুমি এই প্রশ্নের আনসার করতে পারবে না। কারণ রক্ষণশীলতা নীতি অনুযায়ী আইডিয়া থাকতে হবে এবং ক্রয় মূল্য ধারণাটা কি সেটা জানতে হবে। তাহলে এটার আনসার হচ্ছে আমাদের নিট মুনাফা অধিক দেখানো হবে এবং রক্ষণশীলতা মতবাদ অমান্য করা হবে। সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। পরবর্তী কোয়েশ্চন আমাদের বলা হয়েছে আলফা কোম্পানি 10% অবহারে শেয়ার ইস্যু করে 3,60,000 টাকা পেল। আচ্ছা, উনি 10% অবহারে শেয়ার ইস্যু করলো। অবহার মানে উনি কম টাকায় শেয়ারটা বিক্রি করলো। কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ কত?
তাহলে আমরা কোম্পানির মূলধন সম্পর্কে জেনেছিলাম অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, তলবকৃত মূলধন, আদায়কৃত মূলধন, এটা হচ্ছে পরিশোধিত মূলধন। তাহলে পরিশোধিত মূলধন কত হবে? আমরা জানি কি, আমরা যখনই মূলধনের হিসাব করব তখন আমরা মূল টাকা দিয়ে হিসাব করতে হবে, কিন্তু এখানে হিসাব করা হয়েছে 10% অপহারে, শেয়ারের মূল টাকাটা ধরা হয়নি। এরকম অঙ্ক আসলে তোমরা আগে কি করবা, রাউন্ড ফিগার কোথায় আছে সেটা দেখবা, কারণ তোমাদের কাছে বেশি সময় থাকবে না, তুমি সবগুলো করে করে যেতে পারবে না। প্রথমে রাউন্ড ফিগার দিয়ে করবা। আমি এখানে দেখতে পাচ্ছি একটা রাউন্ড ফিগার হয়েছে 4 লক্ষ টাকা, এটা দিয়ে করে দেখবো, সেটা না হলে 3,60,000 দিয়ে করে দেখবো, ফিগারগুলো দিয়ে আস্তে আস্তে করে দেখবো যেটা আনসার হয়। আচ্ছা দেখো, 4 লক্ষ টাকা দিয়ে প্রথমে আমি করে দেখবো। 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা ভাগ 10, তাহলে আমার শেয়ার হচ্ছে কত? 40,000 শেয়ার। এখন দেখো, আমি একটা শেয়ার হচ্ছে 10 টাকা করে, এখন শেয়ারটা 10 টাকা করে যদি আমি 10% অপহারে বিক্রি করি, তার মানে হচ্ছে আমার কত? 9 টাকা করে হয়ে যাবে। তাহলে 40,000 শেয়ার আমরা এখানে বের করলাম। 40,000 শেয়ারকে যদি আমি 9 দিয়ে গুণ করি, তাহলে আমার হবে কত? 4 9 34, 3,60,000 টাকা। তাহলে আমাদের আনসার মিলে গেল। দেখো, 3,60,000 টাকা তিনি পেলেন, এই যে 3,60,000 টাকা পেলেন, তার মানে প্রতিটা শেয়ার কয় টাকা করে বিক্রি করেছিলেন? 9 টাকা করে, কিন্তু আসলে শেয়ারের দাম কত? 10 টাকা করে। তাহলে আমাদের পরিশোধিত মূলধন হবে কত? 4 লক্ষ টাকা। কারণ আমরা সবসময় কি করব, মূলধনের হিসাব করার সময় মূল টাকাটা দিয়ে হিসাব করব। আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? 4 লক্ষ টাকা। এরপর পণ্য বিতরণ। আচ্ছা, পণ্য বিতরণ করলে কি হয়? আমরা কখন পণ্য বিতরণ করি? আমরা মূলত বিজ্ঞাপনের সময় পণ্য বিতরণ করি। বিজ্ঞাপন, বাজারে যখন নতুন নতুন কোম্পানির পণ্য বের হয় তখন তারা কি করা হয়? বিনামূল্যে পণ্য বিতরণ করে। কেন? গ্রাহকদের আকৃষ্ট করার জন্য, পণ্যটা ব্যবহার করে এটা রিভিউ দেওয়ার জন্য, পণ্যটা ব্যবহার করে আসলে কি গ্রাহকরা খুশি কিনা। আচ্ছা, তাহলে পণ্য বিতরণ এটা কি নগদান হিসাবকে হ্রাস করে, ক্রয় হিসাব হ্রাস করে, নাকি ব্যয় বৃদ্ধি করে, কোনটা? তাহলে পণ্য বিতরণ করলে তোমরা যদি জাবেদার মাধ্যমে করো তোমাদের আরো সহজেই বুঝতে পারবে। পণ্য বিতরণের জাবেদা কি? পণ্য বিতরণের জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ক্রেডিট। এখন এই জাবেদার মাধ্যমে আমরা বুঝতে পারবো। দেখো, বিজ্ঞাপন, বিজ্ঞাপন হচ্ছে একটা খরচ, আর খরচ হচ্ছে সবসময় ডেবিটে থাকে, আর খরচ ডেবিটে থাকলে খরচ বৃদ্ধি পায়, তার মানে যে ব্যয় বৃদ্ধি। তারপর ক্রয়, ক্রয় হচ্ছে আমাদের কি? ক্রয় একটি ব্যয়, আর ক্রয় যদি ক্রেডিটে থাকে তাহলে কি হয়? ক্রয় হিসাব হ্রাস করে, তার মানে যে ক্রয় হিসাব হ্রাস। ক্রয় ডেবিটে থাকলে ক্রয় হিসাব বৃদ্ধি করে, আর ক্রয় ক্রেডিটে থাকলে ক্রয় হিসাব হ্রাস করে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3। এখানে একটা দেখো অপশন আছে নগদান হিসাব, এখানে কিন্তু নগদের কোনো কাজ কারবার নেই, নগদের কোনো এন্ট্রি নেই, তাই এখানে নগদান হিসাব আসবে না। তারপর বলা হয়েছে প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ খরচ এর সমষ্টিকে কি বলে? এটা হচ্ছে একটা আমাদের সূত্র, প্রত্যক্ষ মাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ খরচ সমান হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। প্রত্যক্ষ মাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ খরচ সমান মুখ্য ব্যয়, এটা হচ্ছে মুখ্য ব্যয় সূত্র। তারপর দেখো, তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা পরিমাপ করা হয় কোন অনুপাতের মাধ্যমে? এটা হবে কোন অনুপাতের মাধ্যমে? তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে অ্যাসিড টেস্ট অনুপাত। এগুলো হচ্ছে আমাদের কিছুটা জিনিস আমাদের মুখস্থ করতে হয়, কিছু কিছু থিওরিটিক্যাল পার্ট আমাদের একটু মনে রাখতে হয়, কোনটা কোন পরিশোধ ক্ষমতা আমাদের কি করে, কোন অনুতাপের ক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে কোনটা আমাদের, যেমন কতগুলো আছে তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা, কতগুলো সচ্ছলতা অনুপাত, বিভিন্ন রকমের অনুপাত রয়েছে, এগুলো একটা আমাদের কি রাখতে হয়? মুখস্থ রাখতে হয়। তাহলে এটা হবে আমাদের অ্যাসিড টেস্ট অনুপাত। এরপর আমাদের পরবর্তী এমসিকিউ দেখো, মজুদ পণ্য অবমূল্যায়িত হওয়ার ফলে প্রভাবিত হয়। আচ্ছা, মজুদ পণ্য অবমূল্যায়িত, অবমূল্যায়িত মানে হচ্ছে মজুদ পণ্যের মূল্য যদি আমরা কম লিখি। মনে করো আমাদের মজুদ পণ্য ছিল হচ্ছে 20,000 টাকা, কিন্তু আমি যদি মজুদ পণ্য অবমূল্যায়িত করি 10,000 টাকা লিখি, এর ফলে কি হবে? দেখো, মজুদ পণ্য আমাদের কোথায় থাকে? বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় সমান হচ্ছে আমাদের মোট মুনাফা, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় থাকে। তাহলে মজুদ পণ্য অবমূল্যায়িত করলে আমাদের মোট মুনাফা প্রভাবিত হবে, মোট মুনাফা প্রভাবিত হলে নিট মুনাফা প্রভাবিত হবে, এবং নিট মুনাফা প্রভাবিত হলে কিন্তু আমাদের আয়করও প্রভাবিত হবে। মুনাফা যত বেশি করও তত বেশি দিতে হয়, আর মুনাফা যত কম আমাদের করও তত কম দিতে হয়, তার মানে আমাদের তিনটাই প্রভাবিত হবে। আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 2 3। তারপর রয়েছে মজুদ আবর্তন অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের কি যাচাই করা হয়? মজুদ আবর্তন অনুপাত এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল, একটু মনে রাখতে হবে। মজুদ আবর্তন অনুপাত দ্বারা আমাদের দক্ষতা যাচাই করা হয়। বিনামূল্যে পণ্য বিতরণ কি ধরনের ব্যয়? আচ্ছা, বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে আমাদের জন্য বিজ্ঞাপন।
আমরা এখন বলেছিলাম কিছুক্ষণ আগে বিনামূল্যে পণ্য বিতরণ কি? বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে যখন একটা কোম্পানি তাদের নতুন পণ্য বাজারে নিয়ে আসে তখন বিনামূল্যে পণ্যগুলো বিতরণ করে যাতে গ্রাহকদের থেকে একটা ফিডব্যাক নেওয়া যায়, এবং এটাকে বলা হয় আমাদের বিজ্ঞাপন। তারপর আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, দেখো কারখানা ও পরিবহনের অন্তর্ভুক্ত হচ্ছে কারখানা ও পরিবহন, যন্ত্রপাতির অপচয়, জাহাজ ভাড়া নাকি পরোক্ষ মজুরি। আচ্ছা, এই যে কারখানা ও পরিবহন হচ্ছে কারখানা সংক্রান্ত খরচ, কারখানা সংক্রান্ত খরচ, তাহলে কারখানার খরচ লিখলাম আমি। কারখানার খরচ কি কি আছে? সবগুলো হচ্ছে কারখানা ও পরিবহন। যেমন দেখো যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতি কোথায় থাকে? কারখানায়, সেগুলোর অপচয় হলো অবশ্যই কি হয়? আমাদের কারখানা ও পরিবহনে অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে পরোক্ষ মজুরি। কিন্তু জাহাজ ভাড়া এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যয়, যেটা আমাদের কারখানা ও পরিবহনের অন্তর্ভুক্ত নয়, এবং পরোক্ষ মজুরি হচ্ছে আমাদের কারখানা ও পরিবহনের অন্তর্ভুক্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 ও 3 ক নাম্বার। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকৃত হয়েছে। এভাবে আমি তোমাদের জন্য ধারাবাহিক ভিডিও নিয়ে হাজির হব। সবাই পড়ালেখার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।